আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চীনকে ভালো বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে চীনের সম্পর্ক খুবই শক্তিশালী। এরপর জানাবো, ডক্টর ইউনূসকে আগামী ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে বললেন শারজিল আলম। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিল আলম। আর শনিবার ২৯শে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। এদিকে মিয়ানমারের মতো বাংলাদেশও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা। মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশও একই মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার ২৯শে মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে বিপ্লবী সেজে সহায়তার আবেদন করছে ধর্ষক এবং হামলাকারীরা। এদিকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তকে গ্রেপ্তার। নড়াইলের কালিয়ায় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে এক শিশু ৭ বছর বয়সকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসাদুল শিকদার ১৬ নামে এক কিশোরের বিরুদ্ধে। শনিবার ২৯শে মার্চ কালিয়া থানা পুলিশ ওই কিশোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে ঘণ্টাব্যাপী লড়াই, ৮ পাকিস্তানি সেনা নিহত। আফগানিস্তানের সঙ্গে থাকা সীমান্তে পৃথক হামলায় পাকিস্তানের অন্তত ৮ জন সেনা সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে ওই এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা এএফপিকে দেশটির পুলিশ জানিয়েছে, শুক্রবার ২৮শে মার্চ এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার ২৯শে মার্চ পুলিশের একটি সূত্র জানিয়েছে, উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে সশস্ত্র তালেবানদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযানে ৭ সেনা নিহত হয়েছে। সূত্রটি জানিয়েছে, একটি বাড়িতে লুকিয়ে থাকা যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়। ঘণ্টাব্যাপী এই লড়াইয়ে পাকিস্তানি সেনাবাহিনীর যুদ্ধের হেলিকপ্টার মোতায়েন করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চীনকে ভালো বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে চীন এর সম্পর্ক খুবই শক্তিশালী। আমাদের ব্যবসা খুবই শক্তিশালী এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা থেকে আমরা উপকৃত হচ্ছি। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আজ শনিবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। ডক্টর ইউনূস বলেছেন, চীন যা অর্জন করেছে তাতে বাংলাদেশের প্রত্যেকেই অনুপ্রাণিত। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একটি নতুন বাংলাদেশ পুনর্গঠন করা এবং বাংলাদেশের জনগণ আশা করে যে তারা তাদের নিজস্ব দেশের উন্নয়ন চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবে। সময় তিনি আরও বলেছেন, চীন থেকে বাংলাদেশের আমদানি বৃদ্ধি পাচ্ছে। আমাদের শিল্প ব্যবহারের পণ্যের সিংহভাগই চীন থেকে আসে। তিনি আশা করেন আমরাও চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবে এবং স্থানীয় অংশীদারি সঙ্গে একটি বৃহৎ বাজার উন্মুক্ত করবে। সম্প্রতি বাংলাদেশি রোগী, ডাক্তার এবং ভ্রমণ সংস্থাগুলির প্রথম দল চীনের ইউনান প্রদেশে কুনমিংয়ে চিকিৎসা পরীক্ষা এবং চিকিৎসার জন্য গিয়েছেন। তারা পর্যটক বাজারের সম্ভাবনা দেখছেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন, বাংলাদেশ চীন থেকে শিখতে পারে এবং জনগণের উপকারের জন্য একটি উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে পারে।
ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে বললেন সার্জিস। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ৫ বছরের জন্য পাওয়ার আকাঙ্ক্ষা করেছেন গণ অভ্যুত্থানের প্রথম শ্রেণীর সমন্বয়ক হিসেবে পরিচিত সার্জিস আলম। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হিসেবে দায়িত্ব পালন করছেন। আর শনিবার ২৯ মার্চ তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে সার্জিস আলম এই আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। সেখানে তিনি আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেছে। আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আমাদের একটি ভঙ্গুর অর্থনৈতিক অঞ্চলকে আস্তে আস্তে খাদের কিনারা থেকে টেনে তুলতে পেরেছি। আমি আশা করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমাদের ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হতে পারতেন তাহলে আমাদের দেশে হয়তো সংকট একেবারেই থাকতো না। তার বিশ্ব বরেণ্য বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যেতে পারত বলে এমন মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি আরও বলেছেন, আমার মনে সব সময় এই আকাঙ্ক্ষা থাকবে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আমরা প্রধানমন্ত্রী হিসেবে অন্তত ৫টি বছর পেতাম তাহলে আমাদের এই জাতির হয়তো কপালে অনেক ভালো কিছু থাকতো। কিন্তু কিছু ব্যক্তি ও শ্রেণীর কারণে আজ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা নানারূপ প্রেশার ক্রিয়েট করছে যাতে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করা যায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নানা বাধা বিপত্তি উপেক্ষা করে তারপর এখনো তার দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশকে যেভাবে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিচ্ছে সেটি জাতি হিসেবে আমাদের খুবই গর্বের বিষয়। কিন্তু একটি শ্রেণীর কারণে আমরা সেই বিষয়টি পরিপূর্ণভাবে উপভোগ করতে পারলাম না, কারণ তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বাদ দিয়ে তারা নতুন করে তাদের মতো দেশ চালাতেছে। আমরা তো দেখেছি বিগত ৫৪ বছরে বাংলাদেশের কি হালচাল তারা করেছে। সুতরাং আমাদের বিশেষ করে আমার মনে আকাঙ্ক্ষা থাকবে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যদি ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে পারতাম তাহলে আমাদের অনেকেরই মনের বাসনা পূর্ণ হতো। মিয়ানমারের মতো বাংলাদেশও বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা। মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার ২৯ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চলে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এমন অবস্থায় ওই বিজ্ঞপ্তিতে ভূমিকম্প মোকাবেলার জন্য সকল পর্যায়ের পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিজ্ঞপ্তিতে। ফায়ার সার্ভিসের দেওয়া নির্দেশনাগুলো হলো: ১. বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করা। ২. ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ৩. সকল বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। ৪. ইউটিলিটি সার্ভিস সমূহ যেমন গ্যাস, পানি এবং বিদ্যুতের লাইনের সঠিকতা নিশ্চিত করা। ৫. ভূমিকম্প চলাকালীন সময়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া, অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করা। ৬. জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসপাতাল ও অন্যান্য জরুরি নম্বরসমূহ ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখা। ৭. ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করা এবং দুর্যোগ চলাকালীন সময়ে কার্যকর ভূমিকা রাখা। ৮. জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জাম যেমন টর্চ লাইট, রেডিও, অতিরিক্ত ব্যাটারি সহ বাঁশি, হ্যামার, হেলমেট, কুশন, শুকনো খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, ফার্স্ট এইড বক্স, শিশু যত্নের সামগ্রী ইত্যাদি বাসাবাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা, যাতে ভূমিকম্প পরবর্তী আটকা পড়লে তা ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করা যায়। ৯. সকল পর্যায়ে তদারকি ব্যবস্থার কার্যক্রম সহযোগিতা করা। এছাড়াও যে কোনো তথ্যের প্রয়োজনে ০১৭২২ ৮৫
6867 মোবাইল নম্বর ও 102 হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস। উল্লেখ্য, শুক্রবার 28শে মার্চ স্থানীয় সময় দুপুর 12টা 50 মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে 7.7 মাত্রার ভূমিকম্প হয়। এতে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এসব কথা জানিয়েছে। বিপ্লবী সেজে সহায়তার আবেদন ধর্ষক এবং হামলাকারীদের। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে তাসনিমুল হক ফরাজি ওরফে তাসনিম কক্সবাজার ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জালালাবাদ ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির সদস্য গত 4 আগস্ট জেলার ঈদগাঁও বাস স্ট্যান্ড তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা এবং থানার ওসি শুভরঞ্জন চাকমার উপস্থিতিতে ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র সন্ত্রাসীরা। সেখানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাসনিমকে গণপিটুনি দেয় জনতা। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে চিকিৎসা নেয় ওই সন্ত্রাসী। পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হলে এক পর্যায়ে নিজেকে বিপ্লবী দাবি করে আর্থিক সহায়তা পেতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আবেদন করেন তিনি। গত 6 মার্চ জেলা প্রশাসক তার হাতে অনুদানের চেক তুলে দেন। এরপর বিষয়টি প্রকাশ্যে এলে পরবর্তীতে তার অনুদান স্থগিত করা হয়। অন্যদিকে গত 14 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার হয়ে মারা যায় সাইদুল ইসলাম ইয়াসিন ও সাইদ আরাফাত শরীফ নামে 2 যুবক। তবে তাদের 2 জনকে জুলাই বিপ্লবে নিহত দাবি করে আবেদন করে তার পরিবার। পরে কাগজপত্র ঘটনার বর্ণনা শুনে প্রতারণার বিষয়টি ধরতে পারেন ফাউন্ডেশনের তদন্তকারীরা। শুধু তাসনিম ইয়াসিন ও শরীফ রায় নয়, বরং জুলাই বিপ্লবে হতাহত না হয়ে প্রতারণের আশ্রয় নিয়ে আর্থিক সহায়তা পেতে ফাউন্ডেশনে আবেদন করেছে অর্ধশতাধিক ব্যক্তি। এদের মধ্যে অনেকেই অনুদান পেয়েছেন। যেসব প্রতারককে শনাক্ত করা গেছে তাদের অধিকাংশকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মামলাও হয়েছে কয়েকজনের বিরুদ্ধে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আমার দেশকে বলেছেন, প্রতি সপ্তাহে 10 থেকে 12 জন প্রতারক ধরা পড়ছে। ধারণা করা হচ্ছে এই সংখ্যা 100 থেকে 150 হয়ে যেতে পারে। সহায়তা নিয়েছে কিন্তু পরে শনাক্ত হয়েছে যারা, তাদের কাছ থেকে অর্থ ফেরাতে চেষ্টা চলছে। একই সঙ্গে সরকারের ওয়েবসাইট থেকে নাম ফেলে দেওয়া হচ্ছে। যাদের সন্দেহ হচ্ছে তাদের প্রথমে আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে। এ সময় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আরও বলেছেন, আমরা সর্বোচ্চ সতর্ক স্থান অবলম্বন করছি, কারণ প্রতারকরা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে তাতে করে সত্যিকার অর্থে যাদের সহায়তা প্রয়োজন তারা ছাড়াও বাড়তি লোক যদি সহায়তা নেয় তাহলে আমাদের ফান্ডের সমস্যা হবে। ফান্ড ম্যানেজ করতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হবে। সুতরাং নিজেদের কথা বিবেচনা করে জুলাই অভ্যুত্থানে যারা আহত ও শহীদ হয়েছে তাদের বিষয়টি বিবেচনা করে এ ধরনের প্রতারকদের আপনারা ধরিয়ে দিন। যারা এই ধরনের প্রতারণার কাজে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় তুলে দিন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের প্রতারকরা আর কোনো সুবিধা না পায়। আপনার এলাকা হোক বা মহল্লা বা বাংলাদেশের যে জায়গায় হোক না কেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেনি কিন্তু যারা সহায়তার প্রতারণার মাধ্যমে সহায়তার চেক গ্রহণ করেছে এরকম ব্যক্তিদের সন্ধান পেলেই তারপর আমাদের কাছে খবর দিন। আমরা বিষয়টি তাদেরকে আইনের আওতায় তুলে দেব। তা না হলে আপনারা পুলিশকেও জানাতে পারেন, তারা যেন এই বাটপার শ্রেণীর মানুষদেরকে ধরিয়ে দেওয়া হয়।